গল্পটা আজ থেকে অনেক বছর আগের। ভারতের এই প্রত্যন্ত গ্রামটাকে দেখছেন, এটা মূলত তাঁতিদের গ্রাম। কারণ এই গ্রামের বেশিরভাগ পরিবার নিজের হাতে শাড়ি তৈরি করে নিজেদের জীবিকা চালায়। সেই গ্রামেই ছিল মাল্লেশাম নামের একটা ছোট্ট ছেলে। সে এখন অনেক ছোট, কিন্তু এই ছেলেটাই 20 বছর পরে গিয়ে এমন একটা জিনিস তৈরি করবে যেটা শুধুমাত্র তার না, পুরো গ্রামের ভাগ্যটাই পরিবর্তন করে ফেলবে। তাই দেখতে থাকুন। আজকে বলছি 2019 সালের তেলেগু ভাষায় মুক্তিপ্রাপ্ত একটা সিনেমার গল্প। সিনেমাটার নামও মাল্লেশাম। বলে রাখি, আজকের গল্পটা শুধুমাত্র একটা সাধারণ গল্প না, এটা একটা বাস্তব ঘটনা যার উপর ভিত্তি করে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন গল্পটা একদম শুরু থেকে শুরু করা যাক। মাল্লেশামের পরিবারে তারা মোট 3 জন। তার মা লক্ষ্মীরানী আর তার বাবার সাথেই এই গ্রামে এসে বড় হচ্ছে। মাল্লেশামের পরিবারে শুধুমাত্র তার মা লক্ষ্মী সব থেকে ভালো শাড়ি তৈরি করার কাজ জানে, কিন্তু দীর্ঘ সময় যাবৎ এই কাজ করতে গিয়ে তার হাতের ব্যথায় তার প্রচণ্ড অসুস্থ হয়ে পড়তে হয়, যেটা ছোট্ট মাল্লেশামকে খুব কষ্ট দেয়। লক্ষ্মীদের গ্রামের পাশেই তার ছোট বোনের পরিবার থাকে। তাদের পারিবারিক অবস্থা তেমন একটা ভালো না। এই হলো লক্ষ্মীর বোন জামাই, তার নাম নুরুল। রাতের বেলা নুরুল তার গ্রামের মুদি দোকানে নিজেদের ছেলে মেয়েদের জন্য জুস কিনতে এসেছে, কিন্তু দোকানদার তাকে সোজা না করে দেয়, কারণ সে এমনিতেই গত 4 মাস ধরে বাকি টাকা দিতে পারেনি। তো নুরুল দোকানদারের কাছে অনেক অনুরোধ করে যেন এবারের মতো তাকে ফিরিয়ে না দেয়। এই দোকানদার তাকে শেষবারের মতো বাকিতে জিনিস বিক্রি করে, আর সেই জুসের বোতলগুলো নিয়ে নুরুল সোজা তার বাসায় চলে যায়। তার 2 ছেলে মেয়ে এটা দেখে খুবই খুশি হয়। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ করে নুরুল তার পরিবারের সবাইকে নিয়ে সেই জুস খায়, কিন্তু এই খাওয়াটাই ছিল তার শেষ খাওয়া। পরদিন গ্রামবাসীরা তাদের পুরো পরিবারকে মৃত অবস্থায় খুঁজে পায়। এদিকে খুব সকালবেলাতেই লক্ষ্মীর কাছে খবর চলে আসে যে তার ছোট বোন তাদের পুরো পরিবার সহ বিষ খেয়ে নিজেদের শেষ করে দিয়েছে। এটা শুনে লক্ষ্মী তখনই তার ছোট বোনের বাড়িতে ছুটে যায়, আর সেখানে তার ছোট বোনের পুরো পরিবারকে মৃত লাশ হয়ে পড়ে থাকতে দেখে, যা দেখে সে মোটেও নিজেকে আর শান্ত রাখতে পারে না। আসলে গতকাল রাতে নুরুল দোকান থেকে সেই বোতলগুলো বাসায় আনার পথেই সেগুলোতে বিষ মিশিয়ে দিয়েছিল। আর তার এমন সিদ্ধান্তের পেছনে মূল কারণটা ছিল তাদের পরিবারের উপর বিশাল ঋণের বোঝা, যেগুলো নুরুল আর তার পরিবারকে তিলে তিলে শেষ করে দিচ্ছিল। এত টাকা ঋণের বোঝা কোনোভাবেই পরিশোধ করতে না পেরে নুরুল আর তার বউ এমন সিদ্ধান্ত নিয়েছে। সেদিন দিনের সময়টায় তাদের শেষকৃত্যের কাজ শেষ করে লক্ষ্মী তার ছেলে মাল্লেশামকে নিয়ে বাড়িতে ফিরে আসে। আজকের এই ঘটনা যেন সে এখনো পর্যন্ত মেনে নিতে পারেনি। মাল্লেশাম তার মায়ের মনের অবস্থা দেখে জিজ্ঞাসা করে যে খালা খালুরা মরে কেন গেল। সেখানে তার মা তাকে বোঝায় যে তারা অনেক ঋণ করে ফেলেছিল, আর সেগুলো পরিশোধ করতে না পারার কারণে অপমান সহ্য করতে না পেরে তারা এই কাজ করেছে। তখন ছোট্ট মাল্লেশাম তার মাকে জিজ্ঞাসা করে, যদি কখনো আমরাও ঋণ করে ফেলি তাহলে কি আমরাও তাদের মতোই মরে যাব? এটা শুনে তার মা তখনই তাকে নিষেধ করে। নিজেকে শেষ করে দেওয়ার মতো ঘৃণ্যতম কাজ আর কোনো কিছুই হতে পারে না। তারপর আরো অনেকগুলো দিন কেটে যায়। মাল্লেশাম প্রায় সময়টাতেই তার মাকে সাহায্য করে। ঠিক এমনই একদিন তার 2 বন্ধু তাকে স্কুলে যাওয়ার জন্য ডাকতে আসে, তাই মাল্লেশাম তার অর্ধেক কাজ রেখে স্কুলে চলে যায়। এমনিতে মাল্লেশাম খুবই চঞ্চল প্রকৃতির একটা ছেলে। স্কুলে গিয়ে বন্ধুদের সাথে হাসি তামাশা আর মজা করছিল। তখন এই অবস্থায় ক্লাসের টিচার চলে আসে, যার কারণে টানা 10 মিনিট তাকে কান ধরে বসে থাকতে হয়। আর এইদিকে তাদের বাড়িতে আজকে একজন সাপ্লায়ার তাদের থেকে অর্ডার করা শাড়িগুলো নিতে এসেছে। তবে গুনে দেখার পর সে দেখতে পায় যে এখানে অর্ডারগুলো সবগুলো শাড়ি নেই, কিছু কম আছে। মাল্লেশামের বাবা তখন তাকে বোঝায় যে লক্ষ্মীর হাতে খুবই ব্যথা, এই অবস্থায় সে কাজ করতে পারে না। সামনের মাসে তারা ঠিকই চাহিদা অনুযায়ী আবার শাড়ি তৈরি করে দেবে। পাশাপাশি এবার মাল্লেশামের বাবা এই শাড়ির মজুরিটাও কিছুটা বাড়িয়ে দিতে বলে, কিন্তু তার কাস্টমার থেকে জানিয়ে দেয় যে এখন মার্কেট ডাউন চলছে, এখন কোনোভাবেই বেশি টাকা দেওয়া সম্ভব না। এদিকে মাল্লেশাম তার গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে এভাবেই হেসে খেলে বড় হচ্ছিল। সে তার বন্ধুদের সাথে নানা রকম খেলাধুলা করে, দুষ্টামি হাসি তামাশা করেই তার ছোটবেলাটা বেশ ভালো যাচ্ছিল। একদিন মাল্লেশাম দুপুরবেলা তার বাবার কাছে নতুন বই কেনার জন্য টাকা চায়, কিন্তু তার বাবা তাকে বলে দেয় তার কাছে নাকি টাকা নেই, এবার বই কিনতে হবে না। তাকে বলে, যা তোর মায়ের শরীর খারাপ, তাকে গিয়ে সাহায্য কর, এখন থেকে শুধু লেখাপড়া করলেই হবে না, কাজও করতে হবে। কিন্তু মাল্লেশাম তখন কাজ করতে চায় না, সে বাচ্চাদের মতোই জিদ করতে থাকে। তখন তার মা এসে তাকে বোঝায় যে তুই চিন্তা করিস না, আমি তোর বইয়ের টাকা দেব। এই বলে সে মাল্লেশামকে এই প্রথম তার শাড়ি বোনার কাজ শেখাতে শুরু করে, আর সেখান থেকে পরবর্তীতে তার স্কুলে যাওয়া বন্ধ হয়ে যায়। তাই একদিন মাল্লেশামের ক্লাসের টিচার তাদের বাড়িতে আসে, আর মাল্লেশামের বাবাকে জিজ্ঞাসা করে যে কি হয়েছে, তার ছেলে স্কুলে কেন আসছে না, যার কারণে তখন সে নিজের অপারগতা জানায়। তাই টিচার হিসেবে সেও কিছু করতে না পারায় মাল্লেশামকে ডাক দিয়ে তার ইংরেজি ডিকশনারি বই ধরিয়ে দেয় আর বলে, আমি কিন্তু মাঝে মাঝে আসবো,
বাসায় প্রতিদিন এই শব্দগুলো মুখস্থ করে রাখবে। এরপর আবারও দিন যেতে থাকে। মাল্লেশাম এতদিনে ওই কাজের সাথে নিজেকে মানিয়ে নিয়েছে। স্কুলে যেতে না পারলেও এই শাড়ি বুননের কাজকেই সে আপন করে নিয়েছে। আর ধীরে ধীরে এভাবেই চলে যায় আরো 15টা বছর। মাল্লেশামের মায়ের হাতের ব্যথা এতদিনে অনেক বেড়ে গেছে, কিন্তু তবুও সে কখনো নিজের কাজ থামায়নি। এই বিষয়টা মাল্লেশামকে অনেক বেশি কষ্ট দেয়। সেদিন মাল্লেশাম তার 2 বন্ধুর সাথে আরেক বন্ধুর বাড়িতে সিলিং ফ্যান মেরামত করতে যায়। আসলে ইলেকট্রিশিয়ানের কাজ আর প্রযুক্তি সম্পর্কিত বিষয়বস্তুতে মাল্লেশামের ছোটবেলা থেকেই বেশ আগ্রহ। তাছাড়া ছোটবেলায় মাল্লেশামের সেই ক্লাস টিচার তাকে যেই ডিকশনারি দিয়েছিল সেটার কারণে ইংরেজিতেও তার বেশ ভালো দক্ষতা আছে। তারা 3 বন্ধু মিলে সেখানে ওই সিলিং ফ্যানটা ঠিক করতে থাকে। কিন্তু ফ্যানটা লাগিয়ে যখন সুইচ অন করা হয় তখন সেটা ঘুরতে ঘুরতে ঠাস করে তার বন্ধুর দাদির পাশে গিয়ে পড়ে। আর সেই দাদি তো তাদের সকলের একদম গোষ্ঠী উদ্ধার করে ফেলে। সেদিন মাল্লেশাম তার 3 বন্ধুকে নিয়ে তাদের পছন্দের সুপার হিরো সিনেমা দেখতে যায়। আর খুবই কষ্টে মাল্লেশামের এক বন্ধু তাদের 3 জনের জন্য 3টা টিকিট জোগাড় করে। কিন্তু হঠাৎ সেখানে একটা মেয়েকে দেখে মাল্লেশামের একদম চোখ আটকে যায়। মেয়েটাও যখন মাল্লেশামের দিকে খেয়াল করে তখন সে বুঝতে পারে যে ছেলেটা তাকে অনেকক্ষণ ধরেই লুকিয়ে লুকিয়ে দেখছে। আর এক সময় ওই মেয়েটা তার বান্ধবীকে নিয়ে সোজা মাল্লেশামের সামনে চলে আসে। মেয়েটার নাম পদ্মাবতী। আসলে সে এখানে তাদের কাছে সাহায্য চাইতে এসেছে। একটু আগে এসে দেখেছে যে তার বন্ধু কিভাবে সবার উপর দিয়ে গিয়ে টিকিট জোগাড় করেছে। তো পদ্মা এখন চায় যে তাদের জন্য যেন 2টা টিকিটের ব্যবস্থা সে করে দেয়। এটা শুনে মাল্লেশাম তো একদম এক কথাতেই রাজি হয়ে যায়। সে যখন তার বন্ধুর মতো টিকিটের ব্যবস্থা করতে যায় তখন জনগণের লাত্তি উষ্টা খেয়ে তাকে একদম নাস্তানাবুদ হয়ে যেতে হয়। আর মাল্লেশামের এমন চেষ্টা দেখে তার সেই বন্ধু তাকে 3টা টিকিট ধরিয়ে দেয় যাতে মাল্লেশাম পদ্মাকে নিয়ে সিনেমা দেখতে যেতে পারে। এরকম একটা বন্ধু আমারও খুব দরকার ছিল। এনিওয়ে, সেদিন এই বাহানায় মাল্লেশামের সাথে পদ্মার কিছুটা বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু মাল্লেশাম যখন বাড়িতে ফিরে আসে তখন সে বাড়িতে ফিরে ডাক্তারকে দেখে বেশ ভয় পেয়ে যায়। তার মায়ের কিছু একটা হয়েছে। ডাক্তার তাদেরকে জানায় এই শাড়ি বোনার কাজ করতে গিয়ে লক্ষ্মীর ডান হাতের জয়েন্টের হাড় অনেক ক্ষয় হয়ে গেছে। এখন তার কাজ করা বন্ধ করতে হবে। যদি কাজ চালিয়ে যায় তাহলে সামনে সমস্যা আরো বাড়বে। এমনকি তার হাত প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনাও আছে। এই বিষয়টা মাল্লেশামকে অনেক চিন্তার মধ্যে ফেলে দেয়। কিন্তু একদিন সাইকেল চালাতে গিয়ে তার সাইকেলের চেইন যখন পড়ে যায় তখন তার মাথায় একটা সুন্দর বুদ্ধি আসে। সে ওখান থেকে সোজা তার গ্রামের বাইরের কিছু কলকারখানা ঘুরে দেখে যে ওখানে মেশিনগুলো কিভাবে কাজ করে সেগুলো সে বোঝার চেষ্টা করে। পাশাপাশি সে বাড়িতে তার মায়ের শাড়ি বোনার কাজটাও ভালো মতো খেয়াল করে। একটা সময় সে মেশিনের একটা নকশা তৈরি করে যে মেশিন এই শাড়ি বোনার কাজটা অটোমেটিক করে দিতে পারবে। তাহলে তার মাকে আর কষ্ট করে নিজের হাত ঘোরাতে হবে না। সেদিনই মাল্লেশাম সোজা তার বন্ধুদের সাথে দেখা করে। আর আজকে সারাদিনে যে পরিকল্পনা করেছে সবকিছু বন্ধুদেরকে খুলে বলে যে সে এমন একটা মেশিন তৈরি করবে যেটা অটোমেটিক শাড়ি বোনার কাজ করতে পারবে। এটা শুনে তার বন্ধুরা বেশ খুশি হয়ে যায়, কিন্তু এটার জন্য বেশ কিছু টাকার প্রয়োজন। তাই তার বন্ধু তাকে গ্রামের এক লোকের সাথে দেখা করিয়ে টাকার ব্যবস্থাটা করে দেয়। সেই টাকা নিয়ে মাল্লেশাম তার মেশিন বানানোর কাজ শুরু করে দেয়। ধীরে ধীরে সে বিভিন্ন পার্টস কিনে সেই মেশিন লাগাতে থাকে আর তার প্ল্যানিং অনুযায়ী সেটাকে আকার দিতে শুরু করে। কিন্তু এতে তার বেশ অনেকটাই সময় লাগছিল। মাঝখানে এলাকায় তার এই নতুন উদ্যোগটাও বেশ ছড়িয়ে পড়তে শুরু করে। অবশ্য এই কারণে তাকে নিয়ে বেশ হাসি তামাশাও করা হয়, কিন্তু মাল্লেশাম তবুও এক মন দিয়ে সেটাকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই বিষয়টা নিয়ে তার মা তাকে অনেক কিছু জিজ্ঞাসা করে যে এগুলো দিয়ে কি হবে, এগুলোর পিছনে সময় নষ্ট না করে তার কাজে যেন মনোযোগ দেয়, এইসব টাইপের কথাবার্তা। তারপর এক রাতে তাদের গ্রামের একটা অনুষ্ঠানে মাল্লেশাম একটা ক্যারেক্টার রোল প্লে করছিল। ওটা ছিল আবার একটা মহিলা ক্যারেক্টার, যেখানে সেই অনুষ্ঠানে পদ্মাও ছিল। মাল্লেশামকে এমন রূপে দেখে পদ্মার খুবই হাসি পায়। তারপর আরো 2 দিন চলে যায়। এই ছেলেটার নাম হচ্ছে বিক্রম। গ্রামের গরিবদেরকে সে সুদের বিনিময়ে টাকা দেয়। তেমনি আজকে মাল্লেশামের এক বন্ধুর বাড়িতে তার টাকা সে ফেরত নিতে এসেছে, কিন্তু এখনো নাকি তারা ফেরত দেওয়ার মতো সেই টাকার কিছুই জোগাড় করতে পারেনি, যার কারণে বিক্রম এখানে ঝামেলা করতে থাকে। ওখানে মাল্লেশাম বিক্রমকে বোঝানোর চেষ্টা করে যে টাকা তারা ফেরত দেওয়ার চেষ্টা করছে, কিন্তু এতে উল্টো বিক্রম মাল্লেশামকে অপমান করতে শুরু করে, কারণ সে নিজেই একজনের কাছে ঋণী। কিন্তু বিক্রম তার কথায় তার পরিবারকে আরো 1 সপ্তাহ সময় দিয়ে ওখান থেকে চলে যায়। তার কিছুদিন পর তাদের গ্রামের আরো একটা অনুষ্ঠানে মাল্লেশাম সবার সামনে দাঁড়িয়ে নিজের মেশিন সম্পর্কে গ্রামের প্রত্যেকটা মানুষকে বোঝায়, কিন্তু সেখানে উপস্থিত কেউই মাল্লেশামের সাহায্য করতে রাজি হয় না। তাই ওখানে তারও আর কিছু করার থাকে না। কিন্তু এদিকে দিন দিন মাল্লেশামের মায়ের অবস্থা
অবস্থা যেন খারাপ হয়ে যাচ্ছে, তার হাতের ব্যথা যেন আরো বেড়ে যাচ্ছে। ইদানিং রান্নাবান্নার কাজও সে করতে পারে না। তাই একদিন মাল্লেশামের বাবা এলাকার কিছু গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে মাল্লেশামের একটা বিয়ের ব্যবস্থা করতে চায়। মাল্লেশামের বাবা যখন তার কাছে জিজ্ঞাসা করে যে সে রাজি কিনা, তখন মাল্লেশাম সোজা নিষেধ করে দেয়, কারণ তাদের বর্তমানে আর্থিক অবস্থা তেমন একটা ভালো না। আর যা সে সঞ্চয় করেছে বিয়েতে যদি সেগুলো খরচ হয়ে যায় তাহলে চলতে খুবই অসুবিধা হবে। কিন্তু তখনই মাল্লেশামের মা তাকে বলে ওঠে, কিরে পদ্মা নামের কোনো মেয়েকে বিয়ে করবি নাকি? আর এখানে পদ্মা নামটা শুনতেই মাল্লেশাম এক কথায় বিয়েতে রাজি হয়ে যায়। তারপর বিয়েটা খুব সুন্দরভাবেই হয়। তাদের সংস্কৃতি অনুযায়ী ভারতীয় রীতিনীতি সবকিছু মেনেই তাদের বিয়েটা বেশ ভালোভাবে হয়। এরপর থেকে মাল্লেশামের জীবনটা একটু অন্যরকম ভাবে কাটতে শুরু করে। জীবনে তার আরো কিছু সুন্দর মুহূর্ত চলে আসে। দিনে দিনে তাদের সম্পর্কটাও বেশ ঘনিষ্ঠ হয়। এখন রান্নার পাশাপাশি লক্ষ্মীর সাথে পদ্মাও শাড়ি বোনার কাজে তাকে হেল্প করে। কিন্তু কিছুদিন এভাবে কাজ করার পর পদ্মার হাতেও ঠিক একইভাবে ব্যথা হতে শুরু করে যেমনটা লক্ষ্মীর হতো। সেদিন মাল্লেশাম পদ্মাকে তার সম্পূর্ণ মেশিনটা দেখায়। সে নাকি আবারও এটার কাজ শুরু করবে। আসলে মাঝখানে টাকার অভাবের কারণে এই মেশিন তৈরির কাজটা বন্ধ ছিল। এটা শুনে পদ্মা তাকে বলে যে আমার কাছে কিছু টাকা আছে, তুমি চাইলে কাজে লাগাতে পারো। এইবার সেই টাকা দিয়ে মাল্লেশাম আবারও তার কাজে লেগে পড়ে। সে দিন রাত এটার পেছনে খাটতে শুরু করে। কিন্তু দেখা যায় একদিন তার ছেড়ে ফেলা সেই দুই বন্ধু মাল্লেশামের মেশিনের উপর সম্পূর্ণ আশা ছেড়ে দিয়েছে। এটা শুনে মাল্লেশামেরও একটু খারাপ লাগে। আসলে সে এসেছিল তার বন্ধুদেরকে এটা বলতে যে তার মেশিনের কাজটা শেষ হয়ে গেছে, আগামীকাল যেন তারা বাসায় এসে মেশিনটা দেখে যায়। কিন্তু বন্ধুদের মুখে এরকম কথা শুনে তার মনটা বেশ ভেঙে যায়। তবুও পরদিন রাতের বেলা তার দুই বন্ধু তার মেশিনটা দেখতে আসে। মেশিনটা শুরুর দিকে বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ এক সময় যান্ত্রিক ত্রুটির কারণে মেশিনের মোটরটা জ্বলে যায়। কিন্তু মাল্লেশাম বুঝতে পারে না যে এমনটা কি কারণে হলো। এমনকি এর পরপরই তাদের বাসায় মাল্লেশামের সেই পাওনাদার চলে আসে, যার থেকে মাল্লেশাম ঋণ নিয়েছিল। মাল্লেশাম এই আশায় ছিল যে শেষ মুহূর্তে তার মেশিনটা ভালোভাবে কাজ করবে, আর সেই মেশিন দিয়েই তারা তাদের ঋণ পরিশোধ করতে পারবে। কিন্তু আজকে তার কপালটা দুই দিক থেকেই খারাপ। লোকটা মাল্লেশামকে যাহা নয় তাই বলে অপমান করতে শুরু করে। এমনকি একসময় কথায় কথায় লোকটা তার বউকে নিয়েও খারাপ কথা বলে। এই কারণে মাল্লেশাম সাথে সাথে রেগে যায়, কিন্তু তারও কিছু করার নেই। তারা চলে যাওয়ার পর মাল্লেশামের বাবা তাকে কথা শোনাতে শুরু করে যে আজ পর্যন্ত সে কখনো ঋণ করেনি, কিন্তু আজকে এই প্রথম নিজের ছেলের জন্য তাকে অপমানিত হতে হলো। তাই এখন কোনো উপায় না পেয়ে মাল্লেশাম সোজা বিক্রমের কাছে চলে যায়। সে তার কাছে কিছু টাকা ঋণ চায় যেন সে একটা নতুন মোটর কিনে তার মেশিনের বিষয়টা ঠিক করতে পারে। কিন্তু সেখানেও বিক্রম তাকে একটা শর্তে টাকা দিতে রাজি হয়। এদিন যেহেতু মাল্লেশাম বিক্রমের সাথে কথা কাটাকাটি করছিল, আজকে তাকে তার পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যদি সে ক্ষমা চায় তাহলেই সে টাকা পাবে। যা শুনে মাল্লেশাম সোজা ওখান থেকে টাকা না নিয়ে চলে আসে, কারণ তার কাছে আত্মসম্মান বোধটা অনেক বড়। বাসায় এসে সে পদ্মাকে সবকিছু খুলে বলে, আর সে পদ্মার গয়নাগাটিগুলো বন্ধক রাখতে চায়। কিন্তু পদ্মা কোনোভাবেই তার এই গয়নাগাটি বন্ধক দিতে রাজি হয় না। এগুলো তার বাবা মায়ের দেওয়া। আসলে বলতে গেলে পদ্মা এখনো শুধুমাত্র একটা কিশোরী। তাই মাল্লেশামের বিপদটা সে ঠিক মতো বুঝতে পারছে না। মাল্লেশাম তাকে অনেক বোঝানোর চেষ্টা করে যে গয়নাগাটি সে আবার ফেরত নিয়ে আসবে, কিন্তু তবুও পদ্মা তাকে তার গয়নাগাটি দিতে রাজি হয় না। একসময় মাল্লেশাম বলে ওঠে, আমার মনে হচ্ছে আমি মরে গেলেও তুমি তোমার গয়নাগাটি নিয়েই থাকবে। এটা শুনে পদ্মাও বলে ওঠে যে তুমি মরে যাও বেঁচে থাকো যা খুশি করো, ওটা আমার দেখার বিষয় না, আমার গয়না আমি তোমাকে দিতে পারবো না। এটা শুনে মাল্লেশামের অনেক খারাপ লাগে। সে সোজা ঘর থেকে বের হয়ে যায়, কারণ একে তো তার মা বাবা কেউই তাকে বুঝলো না, এমনকি তার একমাত্র স্ত্রী পদ্মাও তাকে বোঝার চেষ্টা করলো না। সবাই শুধুমাত্র তাকে অবহেলা করলো। এই ভেবে সে কি করবে বুঝতে না পেরে সোজা গ্রামের বাইরে একটা পুকুরের পাড়ে গিয়ে নিজের পা দুটো বাঁধতে শুরু করে। এই পুকুরেই সে এবার নিজেকে শেষ করে দেবে। কিন্তু এক সময় তার আবারও পদ্মার কথা মনে পড়ে। এই কাজটা তার করা উচিত হবে না। তার মনে পড়ে তার ছোটবেলায় মায়ের কথা, যে সব থেকে ঘৃণ্য কাজ হচ্ছে নিজেকে শেষ করে দেওয়া। তার মনে পড়ে যায় কিভাবে তার খালা খালো সহ সম্পূর্ণ পরিবার ধ্বংস হয়ে গিয়েছিল। এবার সে তার সিদ্ধান্ত বদলে নেয়। দেখে বাড়িতে মাল্লেশামের বাবা পুরো গ্রাম খুঁজে এসেছে যে কোথাও নিজের ছেলেকে পাচ্ছে না। ভেতরে পদ্মাও তার ভুল বুঝতে পেরে একা একা কাঁদছে। ঠিক কিছুক্ষণের মধ্যেই মাল্লেশাম তার বাড়িতে ফিরে আসে। মাল্লেশাম বাসার ভেতরে গিয়ে পদ্মার সাথে এমন ব্যবহারের জন্য সে ক্ষমা চায়, আর পদ্মাও নিজে থেকেই তার গয়নাগুলো বের করে মাল্লেশামের হাতে তুলে দেয়। সে বলে, তুমি না থাকলে আমার গয়নাগুলোর কোনো মূল্য থাকবে না, তুমি এগুলো বন্ধক রেখে টাকা নিয়ে আসো। তারপর পদ্মার বুদ্ধিতেই মাল্লেশাম নতুন একটা সিদ্ধান্ত নেয়। পরদিনই দুজনে সেই টাকা নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা হয়, আর শহরে গিয়ে সে একটা ছোট্ট রুম ভাড়া করে। আসলে মাল্লেশামের চিন্তা ভাবনা হলো এখানে শহরে টানা কিছুদিন কাজ করে সে কিছু টাকা জমানোর পর আবারও গ্রামে ফিরে যাবে, তারপর মেশিনটা নিয়ে কাজ করবে। মাল্লেশাম এখানে একটা অটো রিক্সা চালানোর কাজে লেগে যায়, যেখানে সে রাত্রেবেলা গাড়ি চালায় আর বিকালবেলা পদ্মাকে নিয়ে ঘুরতে বের হয়। তাদের দিনকাল বেশ ভালোই যাচ্ছিল, তবে মাঝে মাঝেই শহরে নতুন বলে অনেক মানুষ থেকে ভাড়া না দিয়ে ঠকিয়ে চলে যেত।
যেত, মাল্লেশাম কিছুই করতে পারতো না। একদিন এভাবেই রাতের বেলা একটা মাতাল তার গাড়িতে ওঠে আর যাত্রা পথে সে মাল্লেশামকে একের পর এক হ্যান দিন অনেক কিছু শোনাতে শুরু করে আর লাস্টে তাকে ভাড়া না দিয়ে আগের বারের যাত্রীদের মতোই প্রতারণা করে চলে যেতে থাকে। আর মাল্লেশাম এদিকে আগের মতোই কিছু করতে পারে না। কিন্তু এবার তার কপালটা বেশ ভালো ছিল, কারণ লোকটা আসলে তার ভাড়া মেরে দেওয়ার চিন্তা ভাবনা করেনি। সে আবারও ফিরে আসে আর তার ভাড়াটা দিয়ে দেয়। একদিন মাল্লেশাম তার অটোতে করে কিছু ফুলের ডেলিভারি দিতে যায় আর সেখানে ফুলওয়ালার কাছে সে ফুলের ব্যবসা সম্পর্কে জানতে চায়। সেই ব্যবসা বুঝে সে নিজেও পরদিন থেকে ফুল বিক্রি শুরু করে। কিন্তু সারাদিন এই ফুল নিয়ে ঘোরাফেরা করার পরেও সে কারো কাছে একটা ফুলও বিক্রি করতে পারে না, যার কারণে একসময় সে বিরক্ত হয়ে ফুলগুলোকে ফেলে দিয়ে বাড়িতে ফিরে আসে। বাসায় পদ্মা মাল্লেশামের মন ভালো করার অনেক চেষ্টা করে, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হয় না। পরদিন মাল্লেশাম আবারও সেই গাড়ি চালানোর কাজেই ঢুকে পড়ে। আজকে সে মালামাল পরিবহনের গাড়ি নিয়েছে আর সকালবেলা গাড়িতে অনেকগুলো কাঁচামালের বস্তা নিয়ে সে ডেলিভারি দিতে বের হয়ে পড়ে। কিন্তু মাঝ রাস্তায় গাড়ি ওভারলোড হয়ে যাওয়ার কারণে সে সহ তার গাড়ি একদম উল্টে যায়, যাতে করে মাল্লেশামকে তার পাশের একটা হাসপাতালে চিকিৎসা নিতে আসতে হয়। সেখানে তার সাথে পদ্মাও আছে। কিন্তু আজকের রাতটা মাল্লেশামকে এই হাসপাতালের বেডেই কাটাতে হবে, কারণ ডক্টর আগামীকালকে তার রিপোর্ট নিয়ে আসবে। তাই সে পদ্মাকে রাত হওয়ার আগেই বাসায় পাঠিয়ে দেয়। সেখানে মাল্লেশামের বেডের পাশেই একজন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের স্টুডেন্টও ছিল। সামনেই নাকি তার পরীক্ষা, তার নাম আব্দুল। সেখানে আব্দুলের সাথেও মাল্লেশামের কিছুটা কথা হয়। আসলে গল্পের শুরুতেই আমরা দেখেছি যে ছোটবেলা থেকেই মাল্লেশামের ইলেকট্রিক্যাল বিষয়গুলোর প্রতি একটা আলাদা আগ্রহ আছে। তাই রাতের বেলায় সে আব্দুলের বইগুলোকে পড়তে থাকে। পাশাপাশি ইংরেজিতে মাল্লেশামের একটা দক্ষতা তো আছেই। একসময় আব্দুল যখন ঘুম থেকে উঠে তাকে বই পড়তে দেখে, তখন সে আগ্রহ নিয়ে তাকে ইলেকট্রিক্যাল বিষয় সম্পর্কে কিছু প্রশ্ন খাতায় লিখে দেয়। আর দেখা যায় মাল্লেশাম খুব সহজেই সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারছে। এমনকি ওই সকল প্রশ্নের উত্তর সে সুন্দর করে সমাধান করে দিচ্ছে, যেগুলো আব্দুল নিজেও কখনো পারেনি। এটা দেখে আব্দুল বুঝে যায় যে ছেলেটার মধ্যে অবশ্যই মেধা আছে। তাছাড়াও মাল্লেশাম তাকে জানায় যে তার নাকি খুব শীঘ্রই একটা কাজের প্রয়োজন। পরদিন আব্দুল তার এক পরিচিত আঙ্কেলের সাথে মাল্লেশামের পরিচয় করিয়ে দেয়। তার এই আঙ্কেল আসলে কনস্ট্রাকশন সাইটের একজন পরিচালক। সেখানে কথাবার্তা বলে আব্দুল মাল্লেশামের জন্য একটা কাজের ব্যবস্থা করে দেয় আর তাকে কিছু টাকাও দিয়ে বলে যে আপাতত চলতে থাকো, মাস শেষে বেতন পেলে ফেরত দিয়ে দিও। সেদিন মাল্লেশাম পদ্মার জন্য নতুন একটা শাড়ি কিনে নেয় আর যা দেখে পদ্মা অনেক খুশি হয়। পাশাপাশি সে মাল্লেশামকে একটা খুশির সংবাদ দেয়, তাদের ঘরে এবার নতুন মানুষ আসতে চলেছে, অর্থাৎ মাল্লেশাম বাবা হতে চলেছে। যা শুনে সেও খুব খুশি হয়। তার কিছুদিনের মাথায় মাল্লেশাম পদ্মাকে নিয়ে তার শ্বশুর বাড়ি যায়। ওখানে প্রথম থেকে সবকিছু ঠিকই ছিল, কিন্তু এক সময় ভেতরে পদ্মার বাবা মা যখন পদ্মার গলায় আর হাতের স্বর্ণের গয়নাগুলোর কথা জিজ্ঞাসা করে, তখন পদ্মা তার মা বাবাকে সবকিছু সত্যি সত্যি বলে দেয়। যার কারণে ভেতরে ভিতরে তার মা বাবা মাল্লেশামকে নিয়ে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে যে তার সাথে নাকি পদ্মার বিয়ে দেওয়াটাই ভুল হয়েছে, শুধুমাত্র পদ্মা জেদ করেছিল বলেই এই ছেলের সাথে তারা তাকে বিয়ে দিয়েছে। আর এই সমস্ত কথা মাল্লেশাম বাইরে বসে বসে শুনছিল। এই কারণে একসময় অপমান বোধ থেকে সে ঘর থেকে বের হয়ে আসে আর পেছনে পেছনে তখন পদ্মাও ঘর থেকে বের হয়ে আসে আর তাকে বলে যে বাড়িতে তোমার সম্মান থাকবে না, ওই বাড়িতে আমিও থাকবো না। তারা দুজন আবারও শহরে চলে আসে আর এইভাবেই তাদের সময় কাটতে থাকে। এক রাতে মাল্লেশাম দেখতে পায় বিছানায় পদ্মার পাশের জায়গাটাতে রক্ত লেগে আছে। এটা দেখেই সাথে সাথে সে পদ্মাকে নিয়ে ডাক্তারের কাছে চলে যায়, যেখানে ডাক্তার তাকে জানায় যে আসলে তেমন সিরিয়াস কিছু না, তবে বেশি টেনশন আর পুষ্টিহীনতার কারণে এই সমস্যাটা হচ্ছে। আর এরপর আরো 5 মাস পার হয়ে যায়। মাল্লেশাম প্রতিটা মুহূর্ত এখন পদ্মার খেয়াল রাখে। তাকে সে এমন ভাবে রাখার চেষ্টা করে যেন সে কোনোভাবেই কোনো কষ্ট অনুভব করতে না পারে। দিনের একটা অংশ সে কনস্ট্রাকশন সাইটে কাজ করে আর বাকিটা অংশ সে পদ্মাকে সময় দেয়। তাদের মধ্যেকার সময়টা বেশ ভালোই চলতে শুরু করে। আর এভাবেই আরো কয়েক মাস পার হলে 10 মাসের মাথায় মাল্লেশাম এক মেয়ের বাবা হয়। মাল্লেশামের বাবা মাও এতে অনেক খুশি হয়, কিন্তু মাল্লেশাম মূলত তার গ্রামে ফিরে আসে নিজের পুরনো মেশিনটাকে আবার শহরে ফিরিয়ে নিয়ে যেতে। কিন্তু এই বিষয়টা তার বাবা মোটেও পছন্দ করে না, কারণ কোনো এক সময় এটার কারণে তাদের পরিবারকে অপমানের মুখে পড়তে হয়েছে। আর বর্তমানে যেহেতু তাদের পরিবার ভালোই চলছে, তাই সে আবার ওই অপয় মেশিনটাকে তাদের জীবনে ফিরিয়ে দিতে চায় না। তাই রাগের মাথায় মাল্লেশামের বাবা ওই মেশিনের উপর কেরোসিন দিয়ে সেটাতে আগুন ধরিয়ে দেয়। আর মাল্লেশাম কিছু করতে না পেরে শুধু দেখে বসে বসে কাঁদে। রাতের বেলা মাল্লেশাম তার বন্ধুদের সাথে দেখা করে। সেখানে তার বন্ধুদের সে বলে, আমার স্বপ্নকে আর কাঠের বানাবো না, এবার সোজা লোহার তৈরি করব, যেন কেউ আর পোড়াতে না পারে। পরদিন মাল্লেশাম তার মা বাবার থেকে বিদায় নিয়ে আবার শহরে চলে যায়। এবার আব্দুল তাকে লোহার যন্ত্রাংশ তৈরি একটা কারখানায় নিয়ে আসে। এখানকার মালিক তার পরিচিত, তাই মাল্লেশামের সাথে আব্দুল তার পরিচয় করিয়ে দেয়। প্রথম লোকটা তাকে সাহায্য করতে নিষেধ করে দিচ্ছিল, তো যখন মাল্লেশাম তার এই পর্যন্ত করা স্ট্রাগল সবকিছু সম্পর্কে জানায়, তখন সে রাজি হয়। এরপর থেকে মাল্লেশাম পুরো দমে 1 বছর জমানো টাকা দিয়ে সেই কারখানার মালিকের সহায়তায় তার স্বপ্নের মেশিনটা তৈরি করতে শুরু করে। প্রতিদিনের কষ্ট যেন তার জীবনের সঙ্গী হয়ে উঠেছে। কিন্তু বাসায় ফিরে নিজের ছোট্ট মেয়েটাকে দেখলে তার কাজের
কাজের উৎসাহ আরও বেড়ে যায়। আর অবশেষে মাসখানেক কষ্ট করার পর মাল্লেশাম তার স্বপ্নের মেশিনটাকে বানিয়ে ফেলে। কিন্তু সেটাকে অন করার পর সে যেমনটা পরিকল্পনা করেছিল সেই পরিকল্পনা অনুযায়ী আলাদা আলাদা ধাপে সুতোগুলো পৌঁছাতে পারছে না, সেগুলো যেন কেমন ছেড়ে ছেড়ে দিচ্ছে। যার কারণে পদ্মার বুদ্ধিতেই মাল্লেশাম সেই শহরের একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং কলেজে যায় আর ওখানকার একজন প্রফেসরের সাথে দেখা করে তার মেশিন সম্পর্কে জানায় আর তার মেশিনের সমস্যা সম্পর্কে তার কাছে তুলে ধরে। সেখানে প্রফেসর তাকে জানায় যে তার মেশিনটা নাকি মেকানিক্যাল ভার্সনে প্রপার্টি কাজ করতে জটিলতা তৈরি করবে, তাই এখানে বিশেষ কিছু পরিবর্তন তৈরি করতে হবে, যার জন্য তাকে একটা মাইক্রো কন্ট্রোলার আর কিছু ট্রানজিস্টরের সাহায্যে একটা প্রপার ডায়াগ্রাম তৈরি করতে হবে। কিন্তু সমস্যাটা হলো এটার পেছনে প্রায় 30,000 টাকা খরচ যাবে, কিন্তু এত টাকা তো তার কাছে নেই। তবে কথায় আছে না, যেখানে সমস্যা আছে সমাধানও সেখানেই কোথাও না কোথাও লুকিয়ে আছে। একদিন একটা গাড়ি মেরামত করার দোকানে গিয়ে মাল্লেশাম একটা স্কুটারে একটা বিশেষ পার্টস লক্ষ্য করে, যেটাকে দেখে তার মাথায় একটা বুদ্ধি চলে আসে, কারণ এটাকে যদি সে ভালোভাবে কাজে লাগায় তাহলে এটাই সেই মাইক্রো কন্ট্রোলারে কাজ করবে। তাই এই কাজেই সে লেগে পড়ে, কিন্তু একের পর এক সমস্যা যেন তার পিছু ছাড়তেই চাইছে না। এই সমস্যার সমাধান করার পরপরই তার মেশিনে আরো একটা সমস্যার সামনে চলে আসে। এবারে কোনোভাবেই মাল্লেশামের মাথায় আর কোনো সমাধান আসছে না। এমনকি এই চিন্তায় পরদিন ইলেকট্রিকের কাজ করার সময় আব্দুলের সেই আঙ্কেল তাকে ইঙ্গিত করে বাজে কিছু কথা বলে, তখন মাল্লেশাম আর সেগুলো সহ্য করতে পারে না, তাই ওখানে তার সাথেও কথা কাটাকাটি করে সে চাকরি ছেড়ে চলে আসে। কিন্তু এরপর সে এখন কি করবে বুঝতে না পেরে রাগের মাথায় তার মেশিনের পার্টসগুলো এক এক করে খুলতে শুরু করে আর সেগুলোকে তার বাড়ির পাশের একটা ভাঙ্গারের দোকানে বিক্রি করে দেয়। কিন্তু এই সকল কাজ করে তার মনের ভেতরে খুবই অশান্তি লাগছিল, সে কোনো মতেই তার সিদ্ধান্ত নিতে পারছিল না। এভাবে পরদিন সকাল হয়ে যায়। মাঝখানে মাল্লেশাম তার জমানো কিছু টাকা দিয়ে পদ্মাকে একটা সেলাই মেশিন কিনে দিয়েছিল, কিন্তু আজকে হঠাৎ সেই সেলাই মেশিনের ববিনের একটা অংশ দেখে ওটাকে ভালো মতো সে পর্যবেক্ষণ করতে শুরু করে। আর কিছুক্ষণ দেখার পর সে তার বানানো সেই মেশিনের সমস্যার সমাধান খুঁজে পায়। তাই গতকাল যে ভাঙারিওয়ালার কাছে সেই নিজের মেশিনের পার্টসগুলো বিক্রি করেছিল সে আবারও তার কাছে ছুটে যায়, কিন্তু লোকটা জানায় যে কিছু আগেই সেগুলো কিছু অন্য একজনের কাছে বিক্রি করে দিয়েছে। তাই মাল্লেশাম দৌড়ে তাকে খুঁজতে শুরু করে আর এক সময় সে মেশিনের অংশগুলো পেয়েও যায়। সে আবারও বাড়ি ফিরে আসে আর মনোযোগ দিয়ে মেশিনের সমস্ত সমস্যাগুলোর সমাধান করতে শুরু করে আর একদিন সে সফলও হয়। তার কিছুদিন পর মাল্লেশাম তার মেশিনটাকে নিয়ে তার গ্রামে ফিরে আসে। গতকালকেই গ্রামের সবাইকে সে আমন্ত্রণ জানিয়েছে যেন সবাই তার মেশিনটা দেখতে আসে। সেই সুবাদেই তারা এখানে এসেছে। তার বাবা এক কোণায় দাঁড়িয়েই তার মেশিনটা দেখছে, কারণ রাগের মাথায় গতবারে করা কাজের কারণে তার ছেলের সামনে আসার সে সাহস পাচ্ছে না। এখানে কেউ কেউ মাল্লেশামের প্রশংসা করছে আর কেউ কেউ তাকে নিয়ে ঠাট্টা মশকরা করছে যে এই মেশিন চলবে না, এই মেশিন একটু পরেই বন্ধ হয়ে যাবে। একসময় মাল্লেশাম তার মেশিনের সুইচটা অন করে, কিন্তু তাতে কোনো কাজ হয় না, কারণ তার মেশিনের যে মোটর সেটা কোনো কারণবশত নষ্ট হয়ে গেছে, যার কারণে গ্রামের লোকেরা এক একজন এক এক কথা বলতে শুরু করে। সেখানে তাদের মধ্যে বিক্রমও ছিল। বিক্রম বলেই ওঠে যে আমি জানতাম এটা কোনো কাজ করবে না, ফাও ফাও সময় নষ্ট। কিন্তু তারপরেই মাল্লেশাম তার বন্ধুকে দিয়ে কোথা থেকে যেন একটা পুরনো মোটরের ব্যবস্থা করে আর ওটাকেই কোন রকমের মেশিনে লাগিয়ে দিয়ে মেশিনটা চালু করে দেয়। তখন সেটা খুব সুন্দরভাবেই শাড়ি বোনার কাজটা করতে থাকে, যেটা দেখে গ্রামবাসীর প্রত্যেকেই খুব অবাক হয়। অপরদিকে ঘরের কোনায় দাঁড়িয়ে মাল্লেশামের বাবা শুধু এটাই ভাবছে যে সে তার ছেলের সাথে কতটাই না খারাপ ব্যবহার করেছিল। কিন্তু তারপরেই যখন মাল্লেশাম নিজে এসে তার বাবাকে সম্মান জানিয়ে সামনে নিয়ে যায় তখন তাদের মধ্যকার এই সংকোচটা ভেঙে যায়। গ্রামবাসীরা প্রত্যেকেই এতে অনেক খুশি হয় আর এভাবেই আরো কয়েক মাস সময় পার হয়ে যায়। এতদিনে মাল্লেশামের মেশিনের কারণে তাদের পরিবারের কাজের পরিমাণ অনেক বেড়ে গিয়েছে, এমনকি সেখানে পুরো গ্রামের প্রত্যেকটা পরিবারের জন্য এখন সে মেশিন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, এতক্ষণ যে গল্পটা বলছিলাম এটা কিন্তু কোনো নিছক গল্প না, এটা একটা সত্য ঘটনা আর এই ঘটনা থেকেই তৈরি করা সিনেমা। আর এই হলো বাস্তব জীবনের মাল্লেশাম, যে তার আবিষ্কারের জন্য পরবর্তীতে অনেকগুলো পুরস্কার পেয়েছিল। তার এই আবিষ্কার দিয়েই আজকের গল্পটা শেষ হয়ে যায়। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মারুফ। দেখা হবে আবার পরবর্তী আরেকটা ভিডিওতে।